যুদ্ধের আগেই শুরু হয় যুদ্ধ। বাঙালি সেনাদের নিরস্ত্র করার কাজে পাকিস্তানি সেনারা নামে ২৫শে মার্চের আগেই। মেজর কাজী মোহাম্মদ শফিউল্লাহ তখন ছিলেন জয়দেবপুর। তিনি পাক বাহিনীর ষড়যন্ত্রের আঁচ করতে পারছিলেন। ৭১-এর ১৯ মার্চ ঢাকা ব্রিগেড হেডকোয়ার্টার থেকে জয়দেবপুরে আসে পাক সেনারা। দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের নিরস্ত্র করাই ছিল তাদের উদ্দেশ্য। ঢাকার ব্রিগেড কমান্ডার জয়দেবপুরে আসবে, সে বলল যে আমি আসতেছি, তোমাদের সাথে লাঞ্চ করব। ঠিক আছে, লাঞ্চ করতে আসো। কিন্তু সে করেছে কি, এক কোম্পানি সৈন্য নিয়ে আসছে। অল অফ দেম আর আর্মড উইথ হেভি ওয়েপন। তো যখন আসছে তখন টঙ্গীর থেকে সামনে দিয়ে যেতে এই রাস্তার মধ্যে ব্যারিকেড, ওই জনগণই ব্যারিকেড লাগিয়ে দিয়েছে। তারপরে এখানে ব্যারিকেড ছিল, ব্যারিকেডটা সরাইতে আমাদের কিছু গুলিগালাজ খরচ করতে হয়েছে। ওইখানে ক্যাজুয়ালিটি হয়েছিল, 2 জন ডেড, 2 উন্ডেড। ওই দিন যদি আমাদের পরীক্ষা হয়ে থাকে যে আমরা বাঙালি মারতে পারবো কিনা, তাহলে সেই কাজের জন্য আমরা ফেল করেছি। ব্রিগেডিয়ার জাহাঙ্গীর ফিরে যাবার পর KM শফিউল্লাহর নেতৃত্বে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ ঘোষণা করে। ট্রেনিং নিয়েছে অস্ত্র পরিচালনা করার জন্য, কাউকে হ্যান্ডওভার করে দেওয়ার জন্য না। আমার কাছ থেকে যদি কেউ অস্ত্র নিতে চায় তাহলে জোর করে নিতে হবে, আমি এমনি দেব না। পাকিস্তানি আর্মির তুলনায় বাঙালি আর্মির সংখ্যা খুবই কম। তাতে কি, দেশের মান বাঁচাতে যুদ্ধ করতেই হবে। আর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তখন 5টা ব্যাটালিয়ন ছিল। দিদেন ইস্ট পাকিস্তানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ছিল 8টা ব্যাটালিয়ন। টিল 1971 পর্যন্ত 8টা ব্যাটালিয়ন ছিল। যেখানে গিয়ে পাকিস্তানের সৈন্য সংখ্যা রাফলি অ্যাবাউট 4 লক্ষ, ওইখানে বাঙালিদের সংখ্যা মাত্র 8,000। তো ইমাজিন যে কীভাবে আমাদেরকে, তারা কখনো মনে করেনি যে বাঙালিরা যুদ্ধ করতে পারে বা করতে পারে, কিন্তু সময় মতো বাঙালিরা দেখাই দিয়েছে যে যুদ্ধ কাকে বলে এবং যুদ্ধ কীভাবে করতে হয় তারা পরিচিতি দিয়েছে। এরই মধ্যে মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। KM শফিউল্লাহর কাছে এই যুদ্ধের অনুপ্রেরণা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের উপরে আমরা সব কিছু, সেটাই আমাদের জন্য একটা যেমন কমান্ড যে নাও ইজ দ্য টাইম। তো বঙ্গবন্ধু যখন নাকি 7ই মার্চের ভাষণ দিচ্ছিলেন, আমি সেদিন ছিলাম টাঙ্গাইলে। ভাষণের কতক্ষণ চলার পরে হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আমার ট্রুপসরাও কিন্তু অস্থির, কি হচ্ছে, মানে দৌড়ে আসছে যে স্যার বোধহয় বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছেন, এই জন্য পাকিস্তানিরা এই প্রচারটা বন্ধ করে দিয়েছে। 8 তারিখ সকালে 8টার দিকে এটা আবার পুনঃপ্রচার হলো। এই পুনঃপ্রচার হলে তো আমরা সবটা শুনেছি। শোনার পরে বুঝতে পারলাম যে কি, যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। 28 মার্চ 1971 ময়মনসিংহে একত্রিত হন পুলিশ, বিডিআর, আর্মির সদস্যরা। পড়েন শপথ বাক্য। ইপিআর, পুলিশ, সবাইকে একত্রিত করে আমি একটা শপথ বাক্য পাঠ করাই। আর সেটা হলো যে আমরা আজকের থেকে আমরা হলাম বাংলাদেশের সৈন্য, প্রতিরক্ষা বাহিনী। আজকে থেকে আমরা শপথ নিচ্ছি যে পাকিস্তানিদেরকে আমরা বাংলাদেশের মাটির থেকে বিতাড়িত না করা পর্যন্ত আমাদের যুদ্ধ চলতে থাকবে। 29 মার্চ KM শফিউল্লাহ ঢাকা আক্রমণের পরিকল্পনা করেন। ঢাকায় যাবার জন্য বেছে নেন ভিন্ন পথ। টঙ্গী কিংবা সাভার দিয়ে নয়, রওনা হন ভৈরব দিয়ে, যেন পাকিস্তানিরা বুঝতে না পারে যে কোন দিক থেকে আক্রমণ হবে। তবে মুখোমুখি হন এক তিক্ত অভিজ্ঞতার। অন 31st of March 71 আমি যখন ভৈরব পর্যন্ত আসি, ওইখানে একটা ডেইলি, বোম্বে থেকে একটা ডেইলি পেপার বেরোতো, ব্লিচ। ওই ব্লিচ পেপারের একজন সাংবাদিক
আমাকে জিজ্ঞেস করছে আপনি এইখানে আসলেন কেন? তা আমি তাকে বলতেছিলাম যে আমি পাকিস্তানিদের রিসিভ করার জন্য ওই ময়মনসিংহ থেকে ডাইরেক্টলি ঢাকার দিকে না গিয়ে আমি পিছন দিক থেকে ঘুরে আমি ঢাকার দিকে যাচ্ছি। পরের দিন সকালে সে তার পত্রিকাতে এই কথাটা বের করে দিয়েছে। তা আমি যেটা নাকি তাদেরকে আমি করাতে চাচ্ছিলাম যে তারা যেন বুঝতে না পারে আমি কোন দিক দিয়ে আসতেছি, যে পত্রিকার মধ্যে আসছে যে আমি এদিক দিয়ে যাইতেছি। তা আমি এরপরের থেকে আমি কারো আসতে দিইনি। এরপর খবর আসে ব্রাহ্মণবাড়িয়া থেকে বাকি বাঙালি সৈন্যরা একত্রিত হয়ে যুদ্ধ করতে চায়। ব্রাহ্মণবাড়িয়া তখন ছিল খালেদ মোশাররফ। একটা মেসেঞ্জার দিয়ে, একজন অফিসার দিয়ে একটা মেসেজ পাঠায় যে ডোন্ট গো টুয়ার্ডস ঢাকা, ইউ উইল বি only banging your head against the wall. You know what is there. Come to Brahmanbaria, let us organize ourselves and then we'll go together. তো আমার কাছে কথাটা ভালো লাগলো। তবে আশুগঞ্জে একটা ব্যাটালিয়ন রেখে যান, কারণ পাক বাহিনীকে বাধা দিতে হবে। গিয়েছিল, তাদেরকে আমি নির্দেশ দিয়ে আসলাম যে তোমাদের দায়িত্ব হলো 5 জন, আর দিক থেকে যখন নাকি পাকিস্তানিরা আসবে তাদেরকে বাধা দিবে। বাধা দিতে পিছনে হইতে হইতে তোমাদের ডিফেন্স পজিশন হবে ভৈরব নদীর পার দিয়ে, দিক দিয়ে ভৈরব বাজারে। তেলিয়াপাড়া কোয়ার্টারে পৌঁছালেন KM শফিউল্লাহ। আমি তেলিয়াপাড়া হেডকোয়ার্টারে পৌঁছার পর আমরা উপলব্ধি করি যে আমরা যারা নাকি যুদ্ধ করতেছি এটা একটা হ্যাফহ্যাজার্ড হইতেছে। 4 এপ্রিল 1971 বাঙালি আর্মিরা নিজেদের মধ্যে আলোচনা করে। সুন্দর পরিচালনাটা ঠিক হচ্ছে না। তখন আমি হেডকোয়ার্টারে একটা কনফারেন্স ডাকি 4 এপ্রিল। ওইখানে জেনারেল ওসমানী ছিলেন, জেনারেল রব ছিল, আমি ছিলাম, দত্ত ছিল, খালেদ মোশাররফ ছিল। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা হলাম রেবেল সোলজার। রেবেল সোলজার কেউই অ্যাকসেপ্ট করে না। তো আমাদের অ্যাকসেপ্টেন্সের জন্য চাই একটা পলিটিক্যাল আমব্রেলা। তো আমরা আমাদের পলিটিক্যাল লিডারশিপের কাছে অ্যাপ্রোচ করব, তারা যেন একটা সরকার গঠন করে, যাতে করে নাকি সেই সরকারের আন্ডারে আমরা যুদ্ধ করতে পারি। তো ওই সিদ্ধান্ত নিয়েছি। রাত্র হয়ে গেছে, খবর পেলাম ওই দিনই তাজউদ্দিন সাহেব ওনার একটা টিম নিয়ে শ্রীমতী গান্ধীর সাথে দিল্লিতে দেখা করেছেন। এইটাও ছিল 4 এপ্রিল। শ্রীমতী গান্ধী ওনাদেরকে বললেন যে ইউ বেটার অর্গানাইজ ইউরসেলফ, ফর্ম গভর্নমেন্ট, উইল হেল্প ইউ। তারা ওইখান থেকে তখন আগরতলা চলে আসেন 10 তারিখে। 10 তারিখে ওইখানে আগরতলাতে একটা 2 কিলোওয়াটের একটা রেডিও স্টেশন ছিল, ওটাকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। তো ওই রেডিও স্টেশনের মাধ্যমে সরকার গঠন যে করলো এটা প্রচার করেছে। আমরা ওইখানে গিয়ে তাজউদ্দিন সাহেব এবং মন্ত্রী পরিষদকে বললাম যে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদেরকে কন্ট্রোল করার জন্য আমাদের একটা সিনিয়র কমান্ড স্ট্রাকচার করা দরকার। এর জন্য জেনারেল ওসমানীকে সেই দায়িত্বটা দেওয়া হোক। জেনারেল ওসমানী তখন ওই দিনই ওই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকেই বলা হলো জেনারেল ওসমানী হ্যাজ বিন অ্যাপয়েন্টেড as the Commander-in-Chief of Mukti Force. এরপর 17 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। 10 জুলাই 1971 কলকাতাতে যুদ্ধের মহারথীরা বসবেন আলোচনায়, কিন্তু দেখা মিলল না যুদ্ধের সেনাপতি কর্নেল ওসমানীর। প্রথম দিন ওইখানে ওই কনফারেন্সটা কন্ডাক্ট করার জন্য প্রথম দিন জেনারেল ওসমানী ছিলেন না এই জন্য যে আমাদের মধ্যে কিছু উচ্চাভিলাষী আছে, তারা নাকি মনে করে জেনারেল ওসমানী দিয়ে এই কাজ হবে না, একজন ইয়াঙ্গার
লোক দিয়ে সেই কাজটা করানো হোক। এই কথা জেনারেল ওসমানের কানে যখন পৌঁছছে, উনি নিজের থেকে রেজিগনেশন দিয়েছে। কীভাবে জেনারেল ওসমানীকে ফিরিয়ে আনা যায় এর জন্য আলোচনা হইতেছিল, এবং আমরা কয়েকজনের রাত্রে করে জেনারেল ওসমানের সাথে দেখা করি এবং তাকে বাধ্য করি যে তার রেজিগনেশন উইথড্র করতে। তারপরে 11 তারিখ থেকে কনফারেন্সটা শুরু হয় এবং আমরা ওই সময় বাংলাদেশের ম্যাপটা সামনে নিয়ে কে কোথায় আছি এটা দিয়ে বাংলাদেশটাকে 11টা সেক্টরে বিভক্ত করি। তো যেই সব এলাকাতে যুদ্ধে লিপ্ত ছিল ওই এলাকাতে তাদেরকে সেক্টর কমান্ডার, ওটাকে সেক্টর হিসাবে করি, ওই সেক্টরে সেক্টর কমান্ডার নিয়োগ দেওয়া হয়। সারা দেশকে ভাগ করা হয় 11টি সেক্টরে। 3 নম্বর সেক্টরের দায়িত্ব পান KM শফিউল্লাহ। এছাড়াও থাকে বাড়তি দায়িত্ব। আরও 4টা ফোর্সেস হিসাবে দেয়, যেমন চিটাগাং রিজিয়ন জিয়াউর রহমান, কুমিল্লা রিজিয়ন খালেদ মোশাররফ, সিলেট ময়মনসিংহ রিজিয়ন শফিউল্লাহ এবং কুষ্টিয়া মেহেরপুর রিজিয়ন আবু ওসমান চৌধুরী। 10 নম্বর সেক্টরকে রাখা হয় বিশেষ ভাগে। 10 নম্বর সেক্টরটা ছিল বার্মা, চিটাগাং বার্মা বর্ডারে। এই চিটাগাংকে যদি তুমি উত্তর দক্ষিণে যদি একটা মধ্য দিয়ে একটা টান দাও, তাহলে পূব দিকে হবে বার্মা। ওই যুদ্ধকালীন সময় কিছু বাংলাদেশি ওই বার্মিজ বর্ডার দিয়ে বার্মাতে যায়, ওই চিটাগাং বর্ডার দিয়ে বার্মাতে যায়। তখন বার্মিজ গভর্নমেন্ট এদেরকে ধরে পাকিস্তানিদের কাছে হ্যান্ড ওভার করেছিল। তো এই জন্য এই সেক্টরকে পরে অ্যাক্টিভেট করা হয়নি যে আমরা দুইটা দেশের সাথে তো আর যুদ্ধ করব না, আমরা ওইটা থাকা আপাতত হয়। তো ওই সেক্টরকে পরের দিকে কমান্ডার ইন চিফ সেক্টর, কমান্ডো সেক্টর হিসাবে রাখা হয়েছিল। KM শফিউল্লাহ 3টি ব্যাটালিয়ন নিয়ে জয়দেবপুর থেকে ময়মনসিংহ হয়ে সিলেটের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ করেন। পেরোতে হয় অনেক ঘাত প্রতিঘাত। কেবল অস্ত্রযুদ্ধই যথেষ্ট ছিল না, যুদ্ধ হতো গায়ের জোরেও। সামনের যে গাড়ির ফ্রন্ট সিটে যে একজন বসা ছিল, সে জাম করে নেমে আমাকে ধরে ফেলেছে। আমার হাতে তখন কোনো অস্ত্র ছিল না, আমার অস্ত্রটা ছিল আমার ব্যাটম্যান, সে ক্যারি করতেছিল একটা স্ট্যান্ড গান। আর যে নাকি আমার মানে এখান থেকে নেমে আমাকে ধরে ফেলছে, আমাদের মধ্যে ধস্তাধস্তি হইতেছিল। তো আমি এক পর্যায়ে আমার হাতের ডাইন হাঁটুর দিয়ে তার গ্রয়নে মারছি, পরে তার হাতটা খুলে গেছে। পরে আমি একটা চলে মারছি, সে পড়ে গেছে। তারপর আমার ব্যাটম্যানের রাইফেলটা ছিল পড়া সামনে, আমি ওই ব্যাটম্যানের রাইফেলটা হাতে উঠাইছি। এমন সময় ওই জেসিউ পড়ে গিয়ে আমার যে গার্ড, যার হাতে নাকি আমার অস্ত্রটা, তাকে শিল্ড করে অস্ত্রটা ঘুরে দিছে আমার দিকে, তাকে ট্রিগারে হাত দিয়ে চাপ দিছে। আমি শুধু আওয়াজ শুনছি ডাডা। কিন্তু যাই হোক, আমি আমার রাইফেল দিয়ে পিঠে তার একরকম মেরে ফেলছি বলে আমার মনে হচ্ছে আমি তাকে মেরে ফেলছি। অনেক সময় সাধারণ মানুষ বিভ্রান্ত হতো, ভাবতো বোধহয় পাকিস্তানি সেনা। আহত যারা, তাদেরকে ফার্স্ট এড দেওয়ার জন্য পিছনে একটা জায়গার নাম চান্দুরা, ওই চান্দুরাতের দিকে রওনা হয়েছে। রওনা হয়ে যখন যাচ্ছি, তখন পিছনের থেকে আমাদের কিছু লোক মনে করতেছে পাকিস্তানিরা বলতে পালাইতেছে, আবার গুলি করে আমার উইন্ডস্ক্রিন ভেঙে ফেলেছে। তখন আমার মাথার টুপিটা দিয়ে আমি এভাবে
তাদেরকে দেখালাম, পরে তারা গুলি বন্ধ করছে। তারপর আমি তাদেরকে ফার্স্ট এড নিয়ে তাদেরকে পিছনে পাঠাই দিই, যারা আহত তাদেরকে, আর রাত্রটা ওখানে কাটাই। আবার সাধারণ মানুষের ভালোবাসাও পেয়েছেন আশাতীতভাবে। রাত্রে আমাদের জন্য গরু জবাই করে খাওয়ার জন্য রাখছিল, কিন্তু আমাদের তাড়াতাড়ির জন্য আমরা চলে যেতেছি। তারা করেছে কি, ওই খাবারটা কাঁধে করে নিয়ে নৌসিন্দি পর্যন্ত আসছে আমাদের খাওয়ার জন্য। একবার যুদ্ধ শেষ ভেবে আহতদের সেবা দেবার ব্যবস্থা করছিলেন, এমন সময় পাক বাহিনী আবার হামলা চালায়। যখন যুদ্ধ তখন থেমে গেছে, তখন ওই ধর্মগড়ের একটা স্কুলের মাঠে ওই আহতদেরকে ফার্স্ট এড দিয়ে রাখছে, তাদেরকে পিছনে নিয়ে যাবে। তো ওইটার জন্য অপেক্ষা করছে। হঠাৎ করে পাকিস্তানরা আবার একটা আক্রমণ করে এটা দখল করে বলে। এটা দখল করার পরে আবার আমরা কাউন্টার অ্যাটাক করে এদেরকে পিছনে হাঁটাই, কিন্তু গিয়ে দেখি যাদের নাকি আহত অবস্থায় আমরা রেখে আসছি তাদের অনেকের ডান হাতের এই পর্যন্ত নাই, কেটে নিয়ে গেছে পাকিস্তানিরা। পরের দিন সকালে রওনা হব, এমন সময় আমার সামনে 3 জন পাকিস্তানি সোলজারকে দাঁড় করাইছে আইনে। একজনের মাথায় একটু ব্যান্ডেজ করা, যার মাথায় নাকি ব্যান্ডেজ করা, সে আমাকে দেখে উপর নিচে দেখা বলেছে, কাল मैं एक अफसर को पकड़ा था लगता तुम्हें, মানে কালকে আমি একজন অফিসারকে ধরছিলাম, মনে হচ্ছে তুমি। আমিও তাকে দেখে বললাম हाँ मैं ही था। তখন সে আমাকে বলে কাল তো मैं तुमको गोली किया था। সে আমাকে বলে कल तो मैं तुमको गोली किया था, आज तो मेरे साथ क्या करोगे। तो আমি बोली जी कल तुम्हारा पास हथियार था तो मुझे गोली किया, मेरे पास हथियार था मैं तुम्हारा सिर फोड़ दिया, आज तो तुम्हारे पास कोई हथियार नहीं है, पहले तो तुम हास्पाताल जाओ फिर देखेंगे क्या करना। যেই নাকি বলছি যে হাসপাতাল যাও, সে জাম্প করে পড়ছে আমার পায়ের উপরে। পায়ের উপরে যে क्या तुम मुसलमान हो। हाँ मुसलमान हूँ। कहे मुझे तो पता था इधर कोई मुसलमान नहीं है। कि तुम्हें क्या पता है, मुझे मालूम नहीं, एक मुसलमान तुम्हारा सामने खड़ा है। तখন से बोले जे मैं खुदा से कसम से बोलता हूँ, तुम मुझे साथ ले लो, मैं तुम्हारा साथ लड़ूंगा। तो আমি থেকে बोले सुनो पहले तो तुम अस्पताल जाओ, इतना दिन तक लड़ाई रह गया तो मैं तुमको साथ ले लेंगे। কেএম শফিউল্লাহর নেতৃত্বে প্রথমে 3 নম্বর সেক্টর ও পরে এসফোর্স গঠন করে সিলেট সহ বিরাট একটি অংশে মুক্তাঞ্চল গড়ে তোলা হয়। একদিকে সিলেট, আরেকদিকে আশুগঞ্জ, ভৈরব আর মাধবপুর শত্রুমুক্ত করেন তারা। তার নেতৃত্বে আশুগঞ্জ, ভৈরব, লালপুর, আজবপুর, সরাইল, শাহবাজপুর, মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর শত্রুমুক্ত হয়ে যায়। 2 ডিসেম্বর পুরো আখাউড়াটা আমি দখল করি। পাকিস্তানি সৈন্যদের পরাজিত করে আমি আখাউড়া দখল করে আমি ওখানে অবস্থান নেই। এটা 2 ডিসেম্বর। 3 ডিসেম্বর পাকিস্তান ভারতের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধ ঘোষণা করার সাথে সাথেই ভারত এবং বাংলাদেশ ফোর্স formed a joint command force. Joint command force হওয়াতে I became part of that command force. Became Indian একটা ব্রিগেড ডিভিশনের আন্ডারে একটা ব্রিগেড। এভাবেই পেরিয়ে যায় রক্তক্ষয়ী 9 মাস। 13 আর 14 ডিসেম্বর হয় ভয়াবহ যুদ্ধ। পাকিস্তান সেনাবাহিনী তাদের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। খারাপ টু দি এক্সটেন্ট যে তারা ওই বাংলাদেশের মাটির থেকে পালায় যেতে পারলে বাঁচে। তো পালায় যাবে কোন দিকে? 3 দিকে তো ভারত আর একদিকে হলো সমুদ্র। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত দিন, 16 ডিসেম্বর 1971। ইতিহাসের সেই মাহেন্দ্র ক্ষণের সাক্ষী কেএম শফিউল্লাহ। যেখানে নাকি বসে তারা দস্তখত করবে, আমি টেবিলের সামনে দাঁড়ানো। জেনারেল নিয়াজি সাইন করে যখন জেনারেল অরোরার কাছে এটা দেয়, তখন বেলা 4:31। এই ঘড়িটা আমার হাতে ছিল তখন।
এই ঘড়িটাতেই তখন 4:31 বাজে। এত কষ্টের বিনিময়ে পাওয়া দেশটা হবে আরও সুন্দর, আরও সবুজ, এই প্রত্যাশা ছিল মনে। বাংলাদেশ এখন ভালোর পথেই আছে, কিন্তু রাজনৈতিকভাবে এত কাদা ছড়াছড়ি হচ্ছে যে ভালোটাকে নষ্ট করে দিচ্ছে। আমি বলবো না যে আওয়ামী লীগ 100% ভালো করতেছে, তাদের মধ্যেও খারাপ কিছু করেছে, কিন্তু বিএনপির মতো না। এখন তরুণ প্রজন্মের হাতেই দেশের বাকি দায়িত্ব সঁপে দিতে চান। স্বাধীনতার যুদ্ধ যেই আদর্শ নিয়ে হয়েছিল, সেই আদর্শটাকে রক্ষা করার জন্য আমরা হয়তো পুরাটা করতে পারিনি। যেটুক বাকি আছে সেটা তাদের দায়িত্ব দিয়ে গেলাম, তারা যেন সেটুক করে। আমরা মনে করি যে আমাদের নতুন প্রজন্ম এটা করতে তারা পারবে। মেজর কে এম শফিউল্লাহ ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর উত্তম খেতাবে ভূষিত হন এই বীর যোদ্ধা।